হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। আজকে আমরা কেমিক্যাল কাইনেটিক্সের যে পোর্শনটা পড়বো সেটা হচ্ছে রেট অফ রিয়েকশন, অর্থাৎ বিক্রিয়ার হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো। তো আগের দুটো ভিডিওতে আমরা এভারেজ রেট অফ রিয়েকশন জেনেছি, ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিয়েকশন জেনেছি, কিন্তু এই যে রেট অফ রিয়েকশন কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে সেগুলো আজকে আমরা জানবো। তো প্রথমেই হচ্ছে 1 নম্বর পয়েন্ট হিসেবে আমরা লিখব নেচার অফ রিয়েক্টেন্ট, অর্থাৎ বিক্রিয়কের প্রকৃতি। বিক্রিয়কের প্রকৃতি, ঠিক আছে। অর্থাৎ যে সমস্ত বিক্রিয়কগুলো নেওয়া হচ্ছে বিক্রিয়ার জন্য তারা কি টাইপের, আয়নিক নাকি কোভ্যালেন্ট। কারণ আমরা জানি যে কোনো সাবস্ট্রেট হয় আয়নিক হতে পারে কিংবা সেটা কোভ্যালেন্ট হতে পারে। এখন যদি প্রথমে আমরা আয়নিক রিঅ্যাক্ট্যান্ট নিই তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে দেখো NaCl নিতে পারি আমরা এক্সাম্পল হিসাবে, আর AgNO3 নিতে পারি। একদম প্রথম ভিডিওতে দেখবে এই এক্সাম্পলটা সম্পর্কে আমরা আলোচনা অলরেডি করেছি। তো এখানে কি ঘটনাটা ঘটে, এই দুটো মেশানোর সাথে সাথে সঙ্গে সঙ্গে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, অর্থাৎ 10⁻⁻6 সেকেন্ডের মধ্যে AgCl এর প্রেসিপিটেট পড়ে যায়। তাহলে AgCl প্রেসিপিটেট পড়লে বাকি পড়ে থাকে কি, NaNO3। ক্লিয়ার? তাহলে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাতে দেখা যাচ্ছে যে NaCl একটি আয়নীয় যৌগ, Na প্লাস Cl মাইনাস, AgNO3 Ag প্লাস NO3 মাইনাস। ক্লিয়ার? অর্থাৎ এদের মধ্যে আয়নগুলোর এক্সচেঞ্জ ঘটে এবং এই প্রোডাক্টটা আমরা পাই। তো যেহেতু এই বিক্রিয়াটা ঘটতে খুব কম সময় লাগে, সেই জন্য বিক্রিয়কের প্রকৃতির উপর নির্ভর করেও কিন্তু রেট অফ রিয়েকশনটা ডিপেন্ড করে। অর্থাৎ এক্ষেত্রে বিক্রিয়াগুলো কি হবে, ভেরি ফাস্ট বা ভেরি হাই। তাহলে আমরা এখানে লিখব রেট অফ রিয়েকশন ইজ ভেরি হাই, অর্থাৎ খুব দ্রুত গতিতে বিক্রিয়াটা ঘটবে বা ভেরি ফাস্ট, যেটাও আমরা একটা লিখব। এবার যদি আমরা কোভ্যালেন্ট নিই, কোভ্যালেন্ট মানে হচ্ছে সমযোজী যৌগ যদি আমরা নিই তাহলে কি হবে, তাহলে দেখবে এই এক্সাম্পলটাও আমরা আলোচনা করেছি যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে কি হবে, অ্যামোনিয়া তৈরি হবে। ঠিক আছে? তো এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেনের দুটো নাইট্রোজেন পরমাণুর মধ্যে যে বন্ডিং, সেটা কি বন্ড, কোভ্যালেন্ট বন্ড। আর এখানেও কি হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন। তাহলে কি হতে হবে, এই বন্ডটাকে আগে ব্রেক করতে হবে, এই বন্ডটাকে আগে ব্রেক করতে হবে, এবং যে নতুন বন্ড ফরমেশন হবে সেটা হচ্ছে কি, অ্যামোনিয়া, অর্থাৎ NH3। ঠিক আছে? তাহলে প্রথমে কি হলো, এখানে বন্ড ব্রেক করলো, বন্ড ব্রেক করার পরে কি হলো, নিউ বন্ড বা নতুন বন্ড ফরমেশন হলো। তাহলে এখান থেকে নিউ বন্ড আমরা পাচ্ছি। আমরা আরেকটা জিনিস ভালো করেই জানি যে আয়নীয় যৌগতে অ্যাকচুয়ালি কিন্তু কোনো বন্ধন থাকে না। এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো পরস্পরের সাথে স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে, এবং সমযোজী বন্ধনে কিন্তু অ্যাকচুয়াল বন্ড এরকম থাকে। ঠিক আছে? তাই এই বন্ডগুলোকে ব্রেক করতে গেলে কিছুটা পরিমাণ সময় লাগবে, এবং বন্ড নতুন ফরমেশন করতে গেলেও কিছুটা টাইম লাগবে। তাই দেখা যায় যে রেট অফ রিয়েকশন এর ক্ষেত্রে কিছুটা পরিমাণ স্লো। ঠিক আছে? সেই জন্য আমরা লিখতে পারি যে রেট অফ রিয়েকশন বা বিক্রিয়ার হার ইজ লো। কার ক্ষেত্রে? কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে। তাহলে আমরা দেখলাম যে বিক্রিয়কের প্রকৃতি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে পরে আমাদের কিন্তু রেট অফ রিয়েকশন চেঞ্জ হয়। ঠিক আছে? এই একটা জিনিস আমরা দেখলাম। বেশ, নাম্বার 2 বা 2 নম্বর পয়েন্ট হিসেবে আমরা এবার যেটা লিখব সেটা হচ্ছে বিক্রিয়াগুলো ঠিক কী ধরনের সেটা আমরা দেখব, মানে এটাও নেচার অফ রিয়েক্টেন্টের মধ্যেই পড়ে। তাহলে 3 নম্বর হিসেবে লিখলাম রিয়েক্টেন্ট বা বিক্রিয়ক যেগুলো নিচ্ছি সেগুলো যদি হোমোজিনিয়াস হয় তাহলে তার রেট অফ রিয়েকশন বেশি হবে যদি রিয়েক্টেন্টগুলো হেটারোজিনিয়াস হয় তার থেকে। ঠিক আছে? অর্থাৎ এখানে আমি বলতে চাইছি যে যে সমস্ত বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থগুলো আমরা নেব তারা যদি হোমোজিনিয়াস হয়, অর্থাৎ তারা যদি একই স্টেটে থাকে, তাহলে পরে বিক্রিয়ার হারটা বেশি হবে কিসের তুলনায়, যদি তারা হেটারোজিনিয়াস হয় তার তুলনায়। কারণ হেটারোজিনিয়াস হলে কি হবে, সেক্ষেত্রে রিয়েক্টেন্টের যে সমস্ত রিয়েক্টেন্টগুলো আমরা নেবো সেগুলো আলাদা আলাদা স্টেটে থাকবে। অর্থাৎ হয়তো একটা সলিড স্টেটে থাকলো, একটা লিকুইড স্টেটে থাকলো। সেক্ষেত্রে তার যে বিক্রিয়ার হার তার তুলনায় যদি দুটোই আমরা একই স্টেটে নিই
তার বিক্রিয়ার হারটা অনেকটা বেশি হবে। ক্লিয়ার? বেশ। নাম্বার 4 আমরা লিখব যে প্রোডাক্ট, এটা দেখো ভেরি ইজি একটা পয়েন্ট, প্রোডাক্টের স্টেবিলিটি যত বেশি হবে তত রেট অফ রিঅ্যাকশন বেশি হবে। ঠিক আছে? আর রিঅ্যাকট্যান্টের স্টেবিলিটি যত বেশি হবে তত রেট অফ রিঅ্যাকশন কম হবে। এটা একটা বাচ্চা ছেলেও বলে দেবে। অর্থাৎ যদি আমরা A প্লাস বি থেকে সিতে পৌঁছাতে চাই, তাহলে এখানে সি হচ্ছে প্রোডাক্ট, তাহলে সি এর স্টেবিলিটি যদি বেশি হয় বা সি এর স্থায়িত্ব যদি বেশি হয়, তবেই বিক্রিয়াটা প্রসিড করে সি এর দিকে আসতে চাইবে, তখনই রেট অফ রিঅ্যাকশনটা খুব ভালো হবে বা বিক্রিয়ার হারটা ভালো হবে বা বিক্রিয়াটা গতিসম্পন্ন হবে বা বিক্রিয়াটা A প্লাস বি থেকে সি এর দিকে আসতে চাইবে। তাহলে প্রোডাক্ট এর স্টেবিলিটি বা স্থায়িত্ব যত বেশি হবে তত রেট অফ রিঅ্যাকশন বা বিক্রিয়া করার টেন্ডেন্সিটাও তত বেশি হবে। অপরদিকে উল্টোটা, রিঅ্যাকট্যান্টের স্টেবিলিটি কম হতে হবে। যত এই দুটো কম্পাউন্ডের স্টেবিলিটি কম হবে তত কি হবে, এরা স্টেবল হতে চাইবে, সুতরাং নিজেদের মধ্যে বিক্রিয়া করবে এবং একটা স্টেবল প্রোডাক্ট সিতে পৌঁছানোর চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে এর থ্রু দিয়ে আমরা বুঝতে পারলাম যে প্রোডাক্টের স্টেবিলিটি বেশি হলে রেট অফ রিঅ্যাকশন বেশি হবে, আর রিঅ্যাকট্যান্টের স্টেবিলিটি বেশি হলে রেট অফ রিঅ্যাকশনটা কম হবে। ঠিক আছে? এরা যদি অলরেডি স্টেবল থাকে তাহলে আর সিতে যেতে চাইবে না, তখন রেট অফ রিঅ্যাকশন কমে যাবে। আচ্ছা, 5 নম্বর হিসাবে আমরা লিখতে পারি, 5 নম্বর না, এটা বাদ দিচ্ছি। তাহলে নেচার অফ রিঅ্যাকট্যান্ট আমাদের 4টে টাইপের দেখলাম। প্রথমে আমরা দেখেছিলাম আয়নিক রিঅ্যাকট্যান্ট, আমরা এক্সাম্পল দেখলাম। সেকেন্ড আমরা দেখলাম কোভ্যালেন্ট বা সমযোজী রিঅ্যাকট্যান্ট, তার এক্সাম্পল দেখলাম। তারপর আমরা দেখলাম হোমোজিনিয়াস গ্রেটার দেন হেটারোজিনিয়াস। 4 নম্বর আমরা দেখলাম প্রোডাক্টের স্টেবিলিটি বেশি হলে রেট অফ রিঅ্যাকশন বেশি হবে, আর রিঅ্যাকট্যান্টের স্টেবিলিটি বেশি হলে রেট অফ রিঅ্যাকশন কমে যাবে। তাহলে এগুলো আমাদের একটা ধরনের গেল, সবগুলোই কিসের আন্ডারে? নেচার অফ রিঅ্যাকট্যান্টের আন্ডারে। ঠিক আছে? এবার আমরা 2 নম্বর পয়েন্ট করব। 2 নম্বর পয়েন্টে আমরা লিখব ফিজিক্যাল স্টেট। ফিজিক্যাল স্টেট বা ভৌত অবস্থা অফ রিঅ্যাকট্যান্ট, মানে বিক্রিয়কের ভৌত অবস্থা। ঠিক আছে? বাংলাতেও লিখতে পারো তোমরা বিক্রিয়কের ভৌত অবস্থা। আমরা জানি বিক্রিয়কের ভৌত অবস্থা 3 রকম হতে পারে, সেটা মেবি গ্যাস হতে পারে, লিকুইড হতে পারে, অর সলিড হতে পারে। তো রেট অফ রিঅ্যাকশনের মান গ্যাসের ক্ষেত্রে বেশি হবে গ্রেটার দেন লিকুইড, গ্রেটার দেন সলিড। এটা আমরা খুব ভালো করেই জানি যে দুটো বস্তু যদি গ্যাসীয় অবস্থাতে থাকে রিঅ্যাকট্যান্টগুলো, তাহলে তার বিক্রিয়া করার টেন্ডেন্সিটাও খুব বেশি থাকবে। কারণ আমরা জানি যে গ্যাস মলিকিউলের মধ্যে যে পার্টিকেলগুলো, সেগুলো কি থাকে? একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, তাই তো? ফাঁকা ফাঁকা অবস্থাতে থাকে এবং একটা র্যান্ডাম মোশনে থাকে। ফলে কি হয়, এই র্যান্ডাম মোশনের জন্য এদের বিক্রিয়া করার টেন্ডেন্সিটাও বেশি হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডিউ টু র্যান্ডাম মোশন, মানে হচ্ছে গতিশীলতা। ঠিক আছে? এই গতিশীলতার জন্য এদের বিক্রিয়া করার টেন্ডেন্সিটাও বেশি থাকে। আমরা লিকুইডে দেখেছি কি, এর পার্টিকেলগুলো বা কণাগুলো অনেকটা কাছাকাছি চলে আসে, এবং সলিডের ক্ষেত্রে আমরা দেখেছি যে এরা কি থাকে? সুসংবদ্ধ অবস্থাতে থাকে। তোমরা অলরেডি সলিড পড়েছো, খুব ভালোভাবেই পড়েছো সলিড। লিকুইড এবং গ্যাস তোমরা ক্লাস 11-এ পড়েছো, তাই এই বেসিক কনসেপ্টগুলো তোমরা অলরেডি জানো যে বিক্রিয়া করার টেন্ডেন্সি গ্যাসিয়াস পদার্থের বেশি হবে, তারা সহজে বিক্রিয়া করবে, লিকুইডের তুলনামূলক কম হবে, আর সলিড বিক্রিয়া করতেই চায় না। ঠিক আছে? বেশ, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। নেক্সট আমরা চলে আসবো 3 নাম্বার পয়েন্টে, যে সারফেস এরিয়া অফ রিঅ্যাকট্যান্ট। সারফেস এরিয়া, সারফেস এরিয়া অফ রিঅ্যাকট্যান্ট, অর্থাৎ যে বিক্রিয়কটা নিয়ে আমরা কাজ করছি তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। তো রেট অফ রিঅ্যাকট্যান্ট প্রপোর্শনাল টু সারফেস এরিয়া, বা আমরা বাংলাতে লিখি একবার, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে তত রেট অফ রিঅ্যাকশন বেশি হবে। আচ্ছা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে গেলে আমরা বুঝি, ধরো আমরা একটা বড় পাথর নিলাম, এই পাথরটার যা পৃষ্ঠতলের ক্ষেত্রফল কোনটা হবে? এই সাইডটা হবে, পুরো বাইরেটা। এটাকে যদি আমরা ছোট ছোট চূর্ণ বিচূর্ণ করি, এই পাথরটাকে যদি আমরা ভেঙে নিই ছোট ছোট পার্টিকেলে, তাহলে কি হবে? তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু অনেক বেড়ে যাবে। ঠিক আছে? কারণ পার্টিকেলটাকে ভেঙে নেওয়ার ফলে এর এই যে সাইডটা, এটা পুরোটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলগুলোকে যোগ করলে দেখা যাবে যে এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল থেকে অনেক বেশি হচ্ছে। অর্থাৎ
কোনো পদার্থকে যদি আমরা মিহি বা চূর্ণ করে নিই তাহলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক পরিমাণ বেড়ে যায়। আর যত বাড়বে তত এই বিক্রিয়কটা আরেকটা বিক্রিয়কের সংস্পর্শে বেশি পরিমাণে আসতে পারবে, আর সংস্পর্শে বেশি পরিমাণে আসতে পারার অর্থ বিক্রিয়ার হারটা কী হবে, আরও বেড়ে যাবে। অর্থাৎ আমরা খুব ইজিলি লিখতে পারি যে যত রেট অফ রিঅ্যাকশন আমরা বাড়াতে চাইবো তত আমাদের বিক্রিয়কগুলোর পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে আমরা বাড়াতে হবে। ঠিক আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়বে তত বিক্রিয়াটা আমাদের ভালো ঘটবে। যেমন দেখবে যে আমরা যদি একটা ধরো খুব ইজিলি তোমরা এটা বুঝতে পারবে, ধরো একটা বড় মিচড়ির দানাকে আমরা জলের মধ্যে ডুবিয়ে দিলাম, এরকম বড় একটা দানা, সেটা জলের মধ্যে গুলতে দেখবে প্রচুর সময় লেগে যাবে। কিন্তু যদি আমরা জলের মধ্যে চিনি দিই তাহলে কি হবে, সমপরিমাণ যদি আমরা চিনি দিই একই ওয়েটের, তাহলে দেখা যাবে যে চিনিটা অনেক আগে গলে গেল। এর কারণ হচ্ছে বড় মিচড়ির দানার যে সারফেস এরিয়া তার থেকে ওই মিচড়ির দানাতে যতগুলো চিনির কণা তৈরি হবে, ঠিক আছে, সেই চিনির কণাগুলো সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমগ্র চিনি কণাগুলোর সেটা অনেক বেশি হবে কার তুলনায়, মিচড়ির তুলনায়। সেই জন্য জলে চিনি দিলে সঙ্গে সঙ্গে সেটা কিছুক্ষণের মধ্যেই গুলে যাবে, কিন্তু মিচড়ির দানা গুলতে চায় না। ক্লিয়ার ব্যাপারটা? বেশ, তাহলে আমরা বুঝতে পারলাম, অনেকগুলো পয়েন্ট আমরা দেখলাম, সবগুলোই আমরা রিয়েক্টেন্টের বিভিন্ন ধরনের টপিকের উপর দেখছি। প্রথমটা আমরা ছিল নেচার অফ রিয়েক্টেন্ট, তারপর আমরা দেখলাম ভৌত অবস্থা বা ফিজিক্যাল স্টেট, তারপরে 3 নম্বর আমরা দেখলাম সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। 4 নম্বর আর একটা পয়েন্ট আমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ লাইট বা আলোর তীব্রতা। কিছু কিছু বিক্রিয়া রয়েছে যারা হচ্ছে ফটোসেন্সিটিভ বা আলোক সক্রিয়। ঠিক আছে, যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, H2 গ্যাস প্লাস ক্লোরিন গ্যাস, এরা বিক্রিয়া করে তৈরি করে 2HCl বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এক্ষেত্রে দেখা যায় এই বিক্রিয়াটা H নিউ মানে হচ্ছে ফোটন, তোমরা এটা অলরেডি জানো, বা আলোর কণা। ঠিক আছে, তো এই ফোটন কণার প্রেজেন্সে বিক্রিয়াটা ঘটে। ঠিক আছে, তাই যত আলো তীব্রতা বাড়ানো হয়, আলো তীব্রতার ইংরাজি হিসেবে আমরা লিখতে পারি ইন্টেন্সিটি মানে তীব্রতা, অফ লাইট মানে আলো। ঠিক আছে, ইন্টেন্সিটি অফ লাইট প্রপোর্শনাল টু রেট অফ রিঅ্যাকশন। যত এখানে আলো তীব্রতা বাড়াবো তত কি হবে, বিক্রিয়ার হার বাড়বে। কারণ যত আমরা আলো তীব্রতা বাড়াবো তত নাম্বার অফ ফোটনস বা ফোটন সংখ্যা তত বেশি পরিমাণ নির্গত হবে, আর যত আলো থেকে ফোটন সংখ্যা বেশি নির্গত হবে বা ফোটন কণা বেশি নির্গত হবে তত কি হবে, বিক্রিয়াটা আরও স্পিডে ঘটবে এবং রেট অফ রিঅ্যাকশন বেশি হবে। ক্লিয়ার? বেশ, নেক্সট টপিকে আমরা যেটাতে যাব 5 নম্বর পয়েন্ট। তাহলে 4টে পয়েন্ট আমাদের কাছে ক্লিয়ার হলো। বেশ, তাহলে 5 নম্বর পয়েন্ট হচ্ছে ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট মিন্স অনুঘটক। এইটার সম্বন্ধে তোমরা প্রত্যেকেই জানো। ঠিক আছে, অনুঘটক হচ্ছে এমন এক ধরনের পদার্থ যারা বিক্রিয়ার গতিকে বা স্পিডকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, কিন্তু বিক্রিয়ার শেষে নিজেরা অপরিবর্তিত থাকে, তাদেরকে বলা হয়ে থাকে অনুঘটক। এবার আমরা দেখেছি অনুঘটক 2 টাইপের হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। নেগেটিভটাকে অনেক সময় ইনহিবিটার বলা হয়ে থাকে। ঠিক আছে, বেশ, তাহলে আমরা দেখেছি যে পজিটিভ অনুঘটক জেনারেলি কি করে, বিক্রিয়ার স্পিডটাকে কি হয়, বাড়িয়ে দেয়। অর্থাৎ রেট অফ রিঅ্যাকশন প্রপোর্শনাল টু আমরা লিখতেই পারবো যে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট, অর্থাৎ ক্যাটালিস্টের প্রেজেন্সে বিক্রিয়ার হারটা কি হয়, বেড়ে যায়। ঘটনাটা কীরকম ঘটে, ধরো এখানে আমরা একটা রিয়েক্টেন্ট নিয়েছি বা বিক্রিয়ক নিয়েছি, এখান থেকে আমরা মনে করো প্রোডাক্টে পৌঁছাবো। ঠিক আছে, একটা নির্দিষ্ট পরিমাণ যদি শক্তি আমরা দিই বিক্রিয়কটাকে তবেই সেটা প্রোডাক্ট উৎপন্ন করবে। এখন আমরা যদি এখানে অনুঘটক যোগ করি তাহলে দেখা যাবে যে অতটা পরিমাণ শক্তি দেওয়ার দরকার পড়ে না, কম পরিমাণ শক্তি দিলেই বিক্রিয়াটা ঘটে যায়। তাহলে বাঁদিকে আমরা রাখলাম এনার্জি বা শক্তি। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো এতটা পরিমাণ শক্তি দিতে হচ্ছিল। ঠিক আছে, যখন অনুঘটক আমরা যোগ করলাম তখন এই কম পরিমাণ শক্তি দিলেই আমাদের বিক্রিয়াটা ঘটা সম্ভব। ঠিক আছে, তো এটা সম্পর্কে আমরা পরবর্তীকালে আরও ডিসকাস করব। ঠিক আছে, এখানে অ্যাক্টিভেশন এনার্জি কি, এই জিনিসগুলো কি আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে ডিটেলসে আলোচনা করব। শুধুমাত্র আমরা এটুকু লিখতে পারি এখন যে অনুঘটক ব্যবহার করা মানে, ঠিক আছে, অনুঘটক ব্যবহার করা মানে ক্যাটালিস্ট যদি আমরা ব্যবহার করি তাহলে রেট অফ রিঅ্যাকশন কি হবে, বেড়ে যাবে।
কারণ অনুঘটক ব্যবহার করলে প্রয়োজনীয় সক্রিয়করণ শক্তি বা এটাকে বলা হয়ে থাকে অ্যাক্টিভেশন এনার্জি, প্রয়োজনীয় সক্রিয়করণ শক্তির মান কি হয়, কমে যায়। আমরা দেখতে পাচ্ছি গ্রাফ থেকে সক্রিয়করণ শক্তি, এই শক্তিটা সক্রিয়করণ শক্তি। অর্থাৎ ধরো যদি আমরা এ প্লাস বি থেকে সি পেতে চাই, এ প্লাস বি তো আর এমনি এমনি বিক্রিয়া করবে না, এমন একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি দেওয়া দরকার যাতে করে তার একটা উত্তেজিত স্তরে পৌঁছাবে এবং সেখান থেকে বিক্রিয়াটা করবে। তো যতটা এনার্জি আমরা বাইরে থেকে প্রোভাইড করছি, দিস ইজ কল্ড অ্যাক্টিভেশন এনার্জি অর সক্রিয়করণ শক্তি। তো যদি আমরা অনুঘটক অ্যাড করি তাহলে দেখা যায় এই বাইরে থেকে প্রোভাইডেড এনার্জির মানটা অনেকটা কম দিলেও আমাদের বিক্রিয়াটা প্রসিড করানো সম্ভব। সেই জন্য কী হয়, ক্যাটালিস্ট দিলে রেট অফ রিঅ্যাকশন আলটিমেটলি বেড়ে যায়। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? বেশ, যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি। জাস্ট ধরো সাপোজ SO2 প্লাস O2, এখান থেকে আমরা যদি SO3-তে যেতে চাই তাহলে এখানে NO ক্যাটালিস্ট হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, বেশ। তো এই যে NO-কে আমরা ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করছি নাইট্রিক অক্সাইডকে, তো এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে দেখা যায় রেট অফ রিঅ্যাকশন প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ NO, অর্থাৎ NOর পরিমাণ আমরা যত বাড়াবো তত রেট অফ রিঅ্যাকশন ভালো হবে এবং তত বেশি SO3 ফর্মেশন হবে। ক্লিয়ার? বেশ, 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর আমরা আলোচনা করব টেম্পারেচার বা তাপমাত্রা। তাপমাত্রার সাথে এটা কীভাবে ডিপেন্ডেন্ট সেটা আমরা এবার দেখব। 6 নম্বরে লেখো টেম্পারেচার বা তাপমাত্রা। জেনারেলি কি হয়, জেনারেলি রেট অফ রিঅ্যাকশন দেখা যায় প্রপোর্শনাল টু টেম্পারেচার। কেন? কারণ হচ্ছে অ্যাকচুয়াল বিক্রিয়াগুলো তখনই সম্ভব যখন পার্টিকেলগুলোর মধ্যে কলিশন বেশি হবে। কলিশন মানে হচ্ছে সংঘর্ষ। এ এবং বি এর মধ্যে যত কলিশন বেশি হবে বা সংঘর্ষ বেশি হবে তত বিক্রিয়াজাত পদার্থ তৈরি হওয়ার প্রবণতাটাও কিন্তু বাড়বে। এর ফলে কি হয়, টেম্পারেচার যখন আমরা বাড়াই তখন মলিকিউলগুলো কি হয়, উত্তেজিত অবস্থাতে আসে। উত্তেজিত অবস্থাতে আসার ফলে তাদের র্যান্ডাম মোশনটা বেড়ে যায়। র্যান্ডাম মোশনটা বেড়ে যাওয়ার ফলে বা র্যান্ডাম গতিশীলতা বেড়ে যাওয়ার ফলে তাদের মধ্যে সংঘর্ষ হওয়ার বা কলিশন হওয়ার প্রবণতাটাও কিন্তু বাড়ে। অর্থাৎ দুটো মলিকিউল আগে যেরকম ফিক্সড ছিল, টেম্পারেচার বাড়ানোর ফলে এদের মধ্যে একটা মোশন শুরু হলো, সঙ্গে সঙ্গে কি হলো, কলিশন করার টেন্ডেন্সিটাও বাড়লো। ফলস্বরূপ কি হয়, এদের রেট অফ রিঅ্যাকশনটাও বাড়ে। এটা সম্পর্কেও আমরা পরবর্তীকালে ডিটেলসে আলোচনা করব। যে দেখা যায় আরহেনিয়াসের একটা ইকুয়েশন আছে, ঠিক আছে, এই চ্যাপ্টারটা শেষের দিকে এগুলো আমাদের পড়তে হবে। সেটা হচ্ছে কে সমান A ইন্টু E⁻⁻RT। এটা তোমরা এখন বুঝতে পারবে না, পরে এগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এবং এখান থেকে দেখা যায় যে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করলে, প্রতি 10 ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রা বৃদ্ধি করলে জেনারেলি রেট অফ রিঅ্যাকশনটা কী হয়, ডবল হয়। ঠিক আছে, রেট অফ রিঅ্যাকশন ডবল হয়। অর্থাৎ ধরো 20 ডিগ্রি তাপমাত্রাতে যে রিঅ্যাকশনের রেটটা ছিল, 20 ডিগ্রি থেকে তুমি যদি 10 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করো, দ্যাট মিনস তুমি যদি 30 ডিগ্রি টেম্পারেচারে নিয়ে যাও, দেখা যাবে যে রেট অফ রিঅ্যাকশনটা ডবল হয়ে গেল। অর্থাৎ যে রেটে বিক্রিয়াটা হচ্ছিল তার থেকে ডবল রেটে হচ্ছে। আবার তুমি 30 থেকে 40-এ নিয়ে গেলে আরও 10 ডিগ্রি বাড়ালে, তাহলে 30 ডিগ্রিতে যে রেটে বিক্রিয়াটা হচ্ছিল 40 ডিগ্রিতে দেখলে যে সেটাও ডবল হয়ে গেল। ঠিক আছে, তো এগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করব। এখন পুরো জিনিসটা তোমাদের আউটলুকটা দেওয়ার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি এই বিক্রিয়ার হার বা কোনো বিক্রিয়া কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আলটিমেটলি, সেই জিনিসগুলো বলছি। 7 নম্বর পয়েন্ট, ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এবং এটা সম্পর্কে আমরা পরের ভিডিওগুলো আরও ইলাবোরেশনে যাব এখান থেকে। সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্টস। কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্টস অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্বের উপর কিভাবে ডিপেন্ড করে সেটা আমরা দেখব। তো এখানে আমাদের কতগুলো পয়েন্ট খেয়াল রাখতে হবে যে জেনারেলি, ইন জেনারেল, প্রথমে আমরা লিখব জেনারেলি মানে সাধারণত, বেশিরভাগ ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রেট অফ রিঅ্যাকশন দেখা যায় কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট। অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্ব যদি বৃদ্ধি করি তাহলে রেট অফ রিঅ্যাকশন বাড়বে। এটাই হওয়া স্বাভাবিক। বিক্রিয়কের গাঢ়ত্ব বৃদ্ধি মানে কি, বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করা। তুমি অল্প অল্প পরিমাণ নিয়ে বিক্রিয়া ঘটালে যে বিক্রিয়াটা হবে, যদি বেশি পরিমাণে নিয়ে ঘটাও তাহলে বেশি বিক্রিয়া হবে। এটাই হওয়া স্বাভাবিক। ঠিক আছে, কিন্তু দেখা যায় যে কখনো কখনো
rate of reaction may be inversely proportional of concentration of reactant। এগুলো সম্পর্কে সমস্তগুলো সম্পর্কে উদাহরণ সহ আমরা পরবর্তীকালে আলোচনা করব, ঠিক আছে। বেশ, এটাও দেখা যেতে পারে, কিন্তু এটা সব সময় নয়। আবারও বলছি, কখনো কখনো দেখা যেতে পারে। আবার এটাও দেখা যেতে পারে যে রেট অফ রিঅ্যাকশন, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্টের উপর ডিপেন্ড নাও করতে পারে। এটা আমাদের আর একটা পয়েন্ট। তাহলে আমরা দেখতে পেলাম যে জেনারেলি কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট বাড়ালে রেট অফ রিঅ্যাকশন বাড়ে, কিন্তু উল্টোটাও হতে পারে, অর্থাৎ বাড়ালে কমে। আবার এটাও হতে পারে যে রিঅ্যাকট্যান্টের উপর, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনের উপর আলটিমেটলি ডিপেন্ড করছেই না। আবার 4 নম্বর এটাও হতে পারে যে রেট অফ রিঅ্যাকশন প্রোডাক্টের কনসেন্ট্রেশনের উপরও ডিপেন্ড করতে পারে। তাহলে রেট অফ রিঅ্যাকশন, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট শুধুমাত্র যে রিঅ্যাকট্যান্টের উপর ডিপেন্ড করবে তাই নয়, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টের উপরও ডিপেন্ড করতে পারে। তাহলে আমাদের কাছে আস্তে আস্তে পুরো ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। আবার এমনও হতে পারে 5 নম্বর পয়েন্ট, যে ধরো এ প্লাস বি প্লাস সি থেকে আমরা ডিতে যাচ্ছি। এখানে রিঅ্যাকট্যান্ট কটা? 3টে, এ বি এবং সি। হয়তো দেখা যাচ্ছে যে রেট অফ রিঅ্যাকশন এর উপর ডিপেন্ড করছে, এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে, কিন্তু বি এবং সি এর উপর ডিপেন্ড করছে না। ক্লিয়ার? আবার হয়তো দেখা যাচ্ছে এ বি এর উপর ডিপেন্ড করছে, কিন্তু সি এর উপর করছে না। অর্থাৎ সমস্ত বিক্রিয়কগুলোর উপর না করে কোনো কোনো বিক্রিয়কের উপর ডিপেন্ড করতেও পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পেলাম যে 5 নম্বর পয়েন্ট, যেটা রেট অফ রিঅ্যাকশন এমন একটা জিনিস যেটা কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্টের উপর ডিপেন্ড করতে পারে। অর্থাৎ যদি আমরা 3টে রিঅ্যাকট্যান্ট নিই, সেই 3টের উপরও ডিপেন্ড করতে পারে। 1 নম্বর পয়েন্ট। 3টের মধ্যে দুটোর উপরও ডিপেন্ড করতে পারে, মানে একটার উপর ডিপেন্ড নাও করতে পারে, একটার উপরও ডিপেন্ড করতে পারে, বাকি দুটোর উপর ডিপেন্ড নাও করতে পারে, আবার কোনোটার উপর ডিপেন্ড নাও করতে পারে। অর্থাৎ এক্ষেত্রে সব রকম পসিবিলিটি সম্ভব, ঠিক আছে। আর যখন ডিপেন্ড করবে, সেই ডিপেন্ডটা আবার কী রকম, সেটা কখনো কখনো প্রপোর্শনাল হতে পারে, অর্থাৎ একটা বাড়লে আর একটা বাড়বে। আবার কখনো কখনো ইনভার্স প্রপোর্শনালও হতে পারে। ক্লিয়ার? আবার শুধুমাত্র যে এদের উপর ডিপেন্ড করবে তাই নয়, কখনো কখনো প্রোডাক্ট বা ডি এর ওপরও ডিপেন্ড করতে পারে। অর্থাৎ সবশেষে যেটা বোঝা গেল যে রেট অফ রিঅ্যাকশন রিঅ্যাকট্যান্ট বা প্রোডাক্টের কনসেন্ট্রেশনের উপর কখন কিভাবে ডিপেন্ড করবে, সেটা কিন্তু একটা মানে হ্যাপাজার্ড জিনিস আর কি। মানে সেটাকে কিন্তু ফিক্সড কোনো রুলভাবে বলা যাবে না, যেমন আগেরগুলো আমরা বললাম সেরকম কিন্তু এখানে কিছু কনক্লুশন দেওয়া যাবে না। তাহলে কিভাবে আমরা বের করব যে কিভাবে কখন কিভাবে নির্ভর করছে, তার জন্য আমাদের পড়তে হবে পরের ভিডিওতে রেট ল এক্সপ্রেশন পড়তে হবে, এবং সেখানে দেখা যাবে যে সমস্তটাই থিওরিটিক্যাল বেসিসের ওপর নয়, সমস্তটাই এক্সপেরিমেন্টাল ডেটার ওপর নির্ভর করে পুরো জিনিসটা বের করা হচ্ছে। তো আজকের ভিডিওটা এতটাই। আজকে আমরা বেসিক জিনিসগুলো জানলাম, ঠিক আছে, যে কোন কোন জিনিসের উপর রেট অফ রিঅ্যাকশন ডিপেন্ড করতে পারে। পরের দিন আমরা মেন জিনিসটাতে ঢুকবো, সেটা হচ্ছে রেট অফ রিঅ্যাকশনের উপর বেস্ড করে তৈরি রেট ল এক্সপ্রেশন বা রেট ল ইকুয়েশন। তো আজকের ভিডিওটা তোমরা বই থেকে একটু পড়ে নেবে, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। সহজ একটা ভিডিও, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।